কথায় বলে কেউ যদি জেগে ঘুমায় তার ঘুম ভাঙায় কার সাধ্যি। এখন স্যালাইন কাণ্ড সামনে আসার পর রাজ্য স্বাস্থ্য দপ্তর কি জেগে ঘুমোচ্ছিল? রাজ্য স্বাস্থ্য দপ্তর সচেতনভাবে অচেতন থাকার নেপথ্যে বিশেষ কি কোনো কারণ রয়েছে? কাউকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? আজকে এই প্রশ্ন শুধুমাত্র বিরোধীরা তুলছে এমনটা নয়, জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ এই প্রশ্নকে আজকে সামনে এনেছে। মার্চ মাসে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের উৎপাদিত রিঙ্গার ল্যাকটেটকে কর্ণাটক সরকার ব্ল্যাকলিস্ট করেছিল, কালো তালিকাভুক্ত করেছিল, তারপরেও প্রায় 10 মাস এই রাজ্যে হাসপাতালে হাসপাতালে তার ব্যবহার হলো। এখন সিআইডি তদন্ত করছে, পুরো বিষয়টা পুরো সত্যিটা সামনে আসবে তো। এরই পাশাপাশি আজ নজরে থাকবে গার্ডেন রিচের স্মৃতি উস্কে যাদবপুরে ফের হেলে পড়ল বহুতল। যে বাসিন্দারা আজকে কার্যত আশ্রয়হীন হলেন তার দায় কে নেবে? সব থেকে বড় প্রশ্নটা এই আলোচনাতেও আমরা সমান গুরুত্ব দিয়ে রাখবো। কিন্তু শুরুতে বিষয়, রিঙ্গার ল্যাকটেট বিশুদ্ধ না থাকায় বিপত্তি, স্যালাইন কাণ্ডে প্রাথমিক রিপোর্টে সন্দেহ। একেবারে শুরু থেকে এই সন্দেহের কথা বারে বারে চিকিৎসকেরা বলছিলেন, যেটা তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে সামনে উঠে এসেছে। 3 প্রসূতির অবস্থা এখনো সংকটজনক। যে 3 জনকে গ্রিন করিডোর করে এসএসকেএমে নিয়ে আসা হয়েছিল তাদের অবস্থা সংকটজনক। ফুসফুস থেকে শুরু করে কিডনি, সেখানে সংক্রমণ বাড়ছে বলে জানা যাচ্ছে। এবার যাদবপুরে হেলে পড়লো বহুতল, দায় নিয়ে শুরু হয়েছে ঠেলাঠেলি, চাপানুতো শুরু হয়ে গিয়েছে যাদবপুরে বাড়ি হেলে পড়ার কাণ্ডকে সামনে এনে। আমি এইখানে একবার শুরুতে দর্শকদের দেখাতে চাইবো, নিঃসন্দেহে এই মুহূর্তে এই রাজ্যে সব থেকে বেশি চর্চিত যে বিষয়, বিষাক্ত স্যালাইন। যে স্যালাইনের বলি হয়েছেন প্রসূতি, এবার তদন্তে নেমেছে সিআইডি। এখন প্রশ্ন হচ্ছে যে কার গাফিলতিতে প্রসূতিদের বিতর্কিত আরএল অর্থাৎ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হলো? এমএসভিপি থেকে শুরু করে পিজিটি, আরএমও সহ একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডির যে প্রতিনিধি দল তারা আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টও সামনে এসেছে। 2 প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। একদিকে সিআইডি তদন্ত নিয়ে আরও আপডেট আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবং সন্দীপ সরকার নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। আমি শুরুতেই ময়ূক এইটা তোমার থেকে জানতে চাইবো, সিআইডির যে প্রতিনিধি দল তারা মেদিনীপুর মেডিকেল কলেজে গেলেন, এখন ইনভেস্টিগেশনের প্রাথমিক পর্যায়ে কি খবর রয়েছে? দেখো, সিআইডির প্রতিনিধি দল একজন ডিএসপির নেতৃত্বে তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এলেন। এখানে আসার পরে হাসপাতালের যিনি এমএসভিপি তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলেন। শুধু তাই নয়, এই হাসপাতালের 2 জন পিজিটি যারা ওই দিন রাতে কর্তব্যরত ছিল তাদের সাথে কথা বললেন। 4 জন সিস্টার বা নার্স যারা ওই সময় ওই ফ্লোরে কর্তব্যরত অবস্থায় ছিলেন তাদের সাথেও কথা বলেছেন এখন, এবং একজন রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার শুভ্রজিৎ, তাকেও কিন্তু সিআইডির অফিসিয়ালসরা জিজ্ঞাসাবাদ করেছেন, কারণ ওই আরএমও ওই দিন রাতে প্রেজেন্ট ছিলেন। সিআইডি আধিকারিকরা সেই দিন রাতে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল সেটাই জানার চেষ্টা করছেন, এবং কারা কারা কর্তব্যরত অবস্থায় ছিলেন, কার কি রোল ছিল সেগুলো তারা জানার চেষ্টা করছেন। গতকালই রাজ্য সরকারের তরফ থেকে সিআইডি এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়, এবং সেই নির্দেশে পরিষ্কারভাবে বলা হয় যে সিআইডি একটা এনকোয়ারি করবে, এবং সেই এনকোয়ারি রিপোর্ট রাজ্যের মুখ্য সচিবের কাছে তারা একটা নির্দিষ্ট সময়ের পর জমা দেবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা শুভ্রজিৎ, যে গত 10ই ডিসেম্বর রাজ্যের যে ড্রাগ কন্ট্রোলার তাদের তরফ থেকে এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত প্রোডাক্ট সেগুলো স্টপ প্রোডাকশনের নির্দেশ দেওয়া হয়। দিনটা ছিল 10ই ডিসেম্বর, কিন্তু যেটা আমরা জানতে পারছি যে তারপরেও বিভিন্ন হাসপাতালে এই সংস্থার বিভিন্ন প্রোডাক্ট, সেটা স্যালাইন হতে পারে, অন্যান্য জিনিস হতে পারে, সেগুলো মজুদ ছিল এবং সেগুলো রোগীদেরকে ব্যবহার দেওয়া হচ্ছিল। এখন সিআইডি তদন্ত থেকে এটা উঠে আসবে যে গত 10ই ডিসেম্বর যেখানে স্টপ প্রোডাকশনের নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার সমস্ত রকমের প্রোডাক্টের ওপর, সেই প্রোডাক্ট কি করে রোগীর ওপর ইউজ করা হচ্ছে, এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। নিশ্চয়ই সব থেকে বড় প্রশ্ন, তার কারণ স্টেট ড্রাগ কন্ট্রোল 10ই ডিসেম্বর যখন প্রোডাকশন বন্ধ করে দেওয়া হলো, তারপরেও যেগুলো সরকারি হাসপাতালে ছিল সেইগুলোর ব্যবহার কিভাবে রোগীদের ওপর হতে দেওয়া হলো, এইটা প্রশ্ন। আমি এরই পাশাপাশি সন্দীপ সরকারের কাছে আসবো, তার কারণ তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে এই আরএল স্যালাইন এবং তার সঙ্গে অতিরিক্ত অক্সিটোসিনের প্রয়োগ, সেইটা কি একটা বড় কারণ হয়েছে প্রসূতির মৃত্যুর? কি রয়েছে এই প্রাথমিক রিপোর্টে সন্দীপ সরকার বলতে পারবেন বিস্তারিত। সন্দীপ, দেখো, যে রিপোর্ট জমা পড়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই আরএল স্যালাইন তার যে ভূমিকা, সেই ভূমিকাকে উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ তদন্ত কমিটি তারা নিশ্চিত করে বলতে পারছেন না যে এই আরএল স্যালাইন ব্যবহারের ফলে রোগীদের শারীরিক অবস্থার অবনতি হয়নি, বরং তারা সংশয় প্রকাশ করেছেন এই আরএল স্যালাইনের ভূমিকা নিয়ে, এবং তারা এটাও বলছেন
যে এই আরএল স্যালাইন পরীক্ষার যে ল্যাব রিপোর্ট, সেই রিপোর্ট আসার পরে আরও স্পষ্ট হওয়া যাবে, কিন্তু তারা সন্দেহ করছেন যে এই আরএল স্যালাইনের একটা ভূমিকা থাকতে পারে। তার পাশাপাশি তারা বলছেন যে অক্সিটোসিনের ভূমিকাটাকেও সন্দেহের বাইরে রাখা যাবে না। কেন সন্দেহের বাইরে রাখা যাবে না তার একটা ব্যাখ্যা তারা দিচ্ছেন। সেই ব্যাখ্যাটা হচ্ছে রোগীদের যে প্রোটোকল মেনে এই অক্সিটোসিন ইনজেকশন প্রয়োগ করার কথা, তার থেকে সেই প্রোটোকল ভেঙে বেশি মাত্রায় নাকি দেওয়া হয়েছে অক্সিটোসিন। এখন চিকিৎসক মহলের একাংশ প্রশ্ন তুলছেন যে অক্সিটোসিনকে যদি কাঠগড়ায় দাঁড় করানো হয়ে থাকে তাহলে অক্সিটোসিনের মানটাও কাঠগড়ায় উঠে আসবে। সেই গুণমান, যে আরএল স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে, ঠিক একইভাবে যদি অক্সিটোসিনকে কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে তারও গুণমান নিয়ে প্রশ্ন উঠবে। যে অক্সিটোসিন সরবরাহ করে থাকে কর্ণাটক বায়োকেমিক্যাল নামক একটি সংস্থা, ফলে সেটাও পরীক্ষা করে দেখা হোক। অর্থাৎ এটা বলাই যেতে পারে যে এখনো পর্যন্ত এই আরএল স্যালাইন নিয়ে তৈরি হওয়া যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল না। 7 দিন হয়ে গিয়েছে ঘটনার পর, এখনো তার উত্তর পাওয়া যায়নি। বেশ সন্দীপ, আমি আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, নিঃসন্দেহে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট, সেটা হচ্ছে একজন প্রসূতি মারা গেলেন, 3 জন প্রসূতি এই মুহূর্তে এসএসকেএমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এর দায় কার সেটা তদন্তে একেবারে দিনের আলোর মতন সামনে আসা উচিত। যদি চিকিৎসকদের গাফিলতি থাকে সেটাও সামনে আসা উচিত, কিন্তু আমাদের প্রশ্ন গুরুত্বপূর্ণভাবে এটাও থাকবে যে চিকিৎসকদের গাফিলতিকে সামনে রেখে আসলে গোটা ঘটনার পেছনে যে বৃহত্তর কাণ্ড কারখানা জড়িয়ে রয়েছে। তার কারণ 10ই ডিসেম্বর যখন স্টেট ড্রাগ কন্ট্রোলের তরফে প্রোডাকশন, এই আরএল স্যালাইনের প্রোডাকশন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো, তারপরেও আজকে গতকাল পর্যন্ত হাসপাতালে এই আরএল স্যালাইনের ব্যবহারটা হতে দেওয়া হলো কার স্বার্থে, কার ভূমিকা রয়েছে সেটাও সমানভাবে সামনে আসবে। তো আমি এইখানে শুরুতে জুনিয়র চিকিৎসকের কাছে আসতে চাইবো, ডক্টর সৌরভ রায়ের কাছে আসতে চাইবো। ডক্টর রায়, এইটা আপনার থেকে জানতে চাইছি, আজকে যে সাংবাদিক বৈঠক আপনাদের তরফে করলেন সেখানে কি কোথাও এই আশঙ্কাটা বড় হয়ে দাঁড়াচ্ছে? আমি একটু আপনাকে বিরত করছি, তার কারণ আমি শঙ্কুদেব পান্ডার কাছে এইখানে শুরুতে আসতে চাইবো। আমি বলছি, কোথাও এই সিআইডি তদন্ত পুরো বিষয়টা সামনে আনবে তো? এই সিআইডি তদন্তর নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য। আরএল স্যালাইনের যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি চাপার প্রথম কাজ তো ওরা শুরু করে দিয়েছে। এখন অক্সিটোসিনের বিষয় আনা হচ্ছে, অন্য বিষয় আনা হচ্ছে, কোন ডাক্তারবাবু ছিলেন, কোন ডাক্তারবাবু ছিলেন না। আরে ভাই, 10 তারিখ আপনি বন্ধ করেছেন, তো চালাচ্ছিলেন কি করে, কোন সিস্টেমে চলছিল? এখানে আপ্রাণ চেষ্টা হচ্ছে, যারা এই অপরাধ করেছেন তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। আমাকে একটা কথা বলুন, যে প্রিন্সিপাল, যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা ওখানে ছিলেন, যাদের নেতৃত্বে, যাদের দায়িত্ব থেকে ওই প্রসূতিদের এই কাণ্ড ঘটলো, এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর একজনকে পদ থেকে সরিয়েছে, সাসপেন্ড করেছে। তাদেরকে পদে রেখে কি ধরনের ইনভেস্টিগেশন হবে? আমরা এর আগেও দেখেছি যে আরজি করের ঘটনাতে যে কাণ্ড এনারা ঘটিয়েছিলেন, সেম কাণ্ড, সেম প্রসেসে সেই অপারেশন স্টার্ট করেছে। না, প্রশ্নটা খুব স্পেসিফিক শঙ্কু, প্রশ্নটা খুব স্পেসিফিক। আজকে সিআইডি তদন্ত করছে, সিআইডি তদন্তের মধ্যে স্বাস্থ্যকর্তাদের কারুর যদি কোনো ইনভলভমেন্ট থাকে, আর রাজ্যেরই তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে, আমি বলছি পুরো বিষয়টা একেবারে সামনে আসবে তো? কোনো বিষয় সামনে আসবে না। তারা কাজ করছেন কি করে, প্রমাণ লোপাট করবেন। আগামীকাল কোর্টে হিয়ারিং আছে, আমরা জানি 2টো মামলা হয়েছে। সেই মামলা যখনই কোর্টে উঠবে, তার আগেই এখন হাইকোর্টে উঠবে, তার আগে এখন চেষ্টা চলছে যাতে কোনো রকম ভাবে প্রমাণগুলো লোপাট করা যায়। সরাসরি অভিযোগ করছি, এটা পলিসি হচ্ছে, তাই সেই কারণে ওদেরকে নামানো হয়েছে। আমাকে আপনি একটা কথা বলছি, এই যে কোম্পানি বেঙ্গল ফার্মাসিউটিক্যালস, এর মালিক কারা? কেন তাদেরকে এখনো জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে অ্যারেস্ট করা হবে না? এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, তার একটা মালিক উত্তর দিনাজপুরে থাকে। খবর নিন কোন তৃণমূল নেতার ক্লোজ, কোন উত্তরবঙ্গ লবির কানেকশনে সেটা চালানো হচ্ছে। এখনো পর্যন্ত আমি এক লাইনে অর্ণবদা শেষ করবো, একটা লাইন অর্ণবদার কাছে আমি জানতে চাই যে আজকের ডেট পর্যন্ত এই কোম্পানিকে সাসপেন্ড করা হয়নি, ব্যান করা হয়নি, তার সমস্ত ওষুধ ব্যান করা হয়নি আজকের ডেট পর্যন্ত, এখন পর্যন্ত। 13 জনের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সিআইডি তদন্ত করছে। একটা প্রাইমারি একটা রিপোর্টের জায়গা তৈরি হয়েছে, কিন্তু এটা 2 সপ্তাহ বাদে পূর্ণাঙ্গ রিপোর্টটা আসবে। কিন্তু অলরেডি যে সমস্ত তথ্য আসতে শুরু করেছে সেটা ভয়ঙ্কর। রিঙ্গাল ল্যাকটেক নিয়ে যা সমস্যা, আরে আস্তে আস্তে কথা বলবেন না, আস্তে কথা বলতে কথা বলবেন। একজন বলুন, আপনি বলুন, আমি বলিনি আপনার সেই সময়। মাঝখানে কথা বলবেন না, তাহলে কেউ কারোর কথা শুনতে পাবে। আবার ধমকাচ্ছেন, যেটা বলার, আরে আপনি মাঝখানে কথা বলছেন না, আপনি চমকাচ্ছেন। আপনি চমকান, আপনাকে কেউ চমকাতে পারে না। শঙ্কু প্লিজ বলতে দাও। হ্যাঁ,
যে সমস্ত তথ্য অলরেডি চলে আসছে সেই সমস্ত তথ্যগুলো নিয়েই কিন্তু আমাদের একই সঙ্গে কাটাছেড়া করা দরকার। রিঙ্গাল ল্যাকটেক নিয়ে কোথায় কোথায় গাফিলতি হয়েছে, গাফিলতি নিশ্চয়ই হয়েছে, সেই যে কোথায় কোথায় গাফিলতি হয়েছে সেগুলো প্রত্যেকটা বেরিয়ে আসবে এবং সেক্ষেত্রে যারা যারা এর জন্য দায়ী, যারা যারা এই জিনিসটা চালিয়েছে তাদের অবশ্যই তাদেরকে নিয়ে করা হোক, দায়ী করা হোক এবং সাজা দেওয়া হোক, ঠিক আছে। কিন্তু সেই দিনকে যে 3 জন সিনিয়র ডাক্তারের ওখানে ওপিতে থাকার কথা ছিল তারা সেদিনকে উপস্থিত ছিলেন না। জানা গেছে যে তাদের মধ্যে একজন সিনিয়র ডাক্তার, যারা একজন সিনিয়র ডাক্তার তিনি ওখানে নিয়মিত থাকেন না, সেই দিনকে কাজটা করেছেন 3 জন থার্ড ইয়ার পিজি কি আমি বেসিক জায়গা থেকে আপনি অন্যদিকে ঘোরাচ্ছেন বিষয়টা। এক সেকেন্ড, আমি বলছি 10ই ডিসেম্বর আপনি মূল জায়গায় যাচ্ছেন না, অর্ণবদা মূল জায়গাতে আপনি যাচ্ছেন না, সেটা হচ্ছে 10ই ডিসেম্বর। না আমি আপনার কাছে আসছি। 10ই ডিসেম্বর যখন 10ই ডিসেম্বর যখন প্রোডাকশন বন্ধ করার নির্দেশ দেওয়া হলো, তারপরেও গতকাল পর্যন্ত এই স্পষ্ট নির্দেশিকা হাসপাতালে গেল না কেন? গতকালকের আগে পর্যন্ত যা যা সেখানে স্টক রয়েছে সেগুলো কারুর শরীরে ব্যবহার করা যাবে না, কোনো রোগীর শরীরে অ্যাপ্লাই করা যাবে না। পেছনে কার হাত কাজ করছে, কার অঙ্গুলি হেলন কাজ করছে? পর্যন্ত যেমন এখনো পর্যন্ত 10 থেকে এ পর্যন্ত এখনো এই ঘটনা ছাড়া আর একটি ক্ষেত্রেও এরকম ঘটেনি, সেটা যেমন সত্যি। এবং ওই গাইনি ডিপার্টমেন্টে একটি মাত্র ইউনিটে, আপনি বলছেন সেই ইউনিটটার নাম হচ্ছে ওয়ানসি। শঙ্কু আমি বলছি না আমি বলছি ঘটেনি। শঙ্কু মারাত্মক কথা বলছেন, অর্ণব মারাত্মক কথা বলছেন। আই বেগ টু ডিফার। অর্ণব সাহা বলছেন একটা মাত্র ঘটনা ঘটেছে, আর তো কোনো ঘটনা ঘটেনি। তার মানে কি লঘু ঘটনা? এটা লঘু ঘটনা কখনোই নয়। অবশ্যই, কিন্তু ওইখানে যারা সেখানে ছিলেন তারা কি দায় এড়াতে পারেন না, তারাও দায় এড়াতে পারেন না, তাদেরও দায় আছে, তাদের দায় আছে। আমরা আবার তাদের দায়টাও সামনে দিতে চাইছি। একজনের মৃত্যুর ঘটনা ঘটলে সেটা সমানভাবে উদ্বেগের, সমানভাবে সেটা পীড়াদায়ক। একজনে প্রাণ গিয়েছে, আর তো কারুর প্রাণ যায়নি, এই বলে ঘটনাকে লঘু করে দেওয়ার চেষ্টা আমরা হতে দেব না। ডক্টর রায়, দেখুন যেভাবে ব্যাপারটাকে আড়াল করার চেষ্টা হচ্ছে এটা বলে, যে একটা মাত্র ঘটনা ঘটেছে, এই ঘটনাটা একদমই ঠিক নয়। একটা যদি ঘটনা ঘটে থাকে সেটাও ভয়ঙ্কর, সেটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু এই যে আরএল এর বিরুদ্ধে কিন্তু আমাদের যে অভিযোগ, সেই অভিযোগ আজকের নয়। 2022 সাল থেকে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জেলা হাসপাতাল, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওষুধ চালালে সেখান থেকে পেশেন্টদের রিয়াকশন হচ্ছে, সেখান থেকে পেশেন্টরা খারাপ হচ্ছেন। প্রচুর পেশেন্ট আছেন যারা মাল্টি অর্গান ফেলিয়ারে গেছেন। সেই সমস্ত কিছু আমরা বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছি, প্রচুর ড্রাগ রিপোর্ট জমা পড়েছে। আজকে আপনি এই কথাটা বলুন, যেমনভাবে অভয়ার মারা যাওয়ার মধ্যে দিয়ে আরজি করের ঘটনা উন্মোচিত হলো, তেমনভাবে এই ঘটনাকে নিয়ে সারা রাজ্যের টনক নড়ার জন্য কেন একজন মাকে মারা যেতে হলো, কেন একটা বাচ্চাকে অনাথ হতে হলো? আজকে যে আপনারা যে প্রসঙ্গটা তুলছেন যে কেন ওখানে সিনিয়র ডাক্তার ছিল না, সিনিয়র ডাক্তার ছিল কি ছিল না সেটা তদন্ত সাপেক্ষ। সিনিয়র ডাক্তার আপনারা প্রপার সমস্ত হাসপাতালে সিনিয়র ডাক্তার রেখেছেন কিনা সেটাও তদন্ত সাপেক্ষ। আমার বক্তব্য হচ্ছে উনি যে পেশেন্ট মারা গেছেন তার যে সিমটমগুলো রয়েছে সেগুলো টিপিক্যালি সেপটিক শক, অর্থাৎ একজন পেশেন্টের শরীরে যদি প্রবল ইনফেকশন হয় তাহলে তাহলে একটা জীবাণুমুক্ত যে আরএল, যে সেলাইন জীবাণুমুক্ত হয়নি, সেই সেলাইন চালালে পর একজন রোগীর দেহে যা যা সংক্রমণ দেখা যেতে পারে, যা যা সিমটম দেখা যেতে পারে, সেই সিমটমে যদি একজন রোগী অসুস্থ হয়ে পড়েন তাহলে সেখানে একটা ফাঙ্গাল বল ভর্তি যে আরএল এর বোতল আমরা নিজেদের চোখে দেখেছি, সেই সমস্ত ফাঙ্গাল বল একজন রোগীর শরীরে গেলে তারপর কোন ডাক্তারের কাছে সেই জ্ঞান আছে যে সেই রোগীকে বাঁচিয়ে দিতে পারে? এটা সিনিয়র জুনিয়রের প্রশ্ন নয়। স্যালাইন থেকে শুরু করে অক্সিটোসিন নিয়ে বারে বারে উচ্চতর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বিশুদ্ধতা নিয়ে, তারপরে কার্যত কোনো টনক নড়েনি। আমি বলছি মারাত্মক। আজকে যখন বলছেন একজনে প্রাণ গিয়েছে, এটা তো কোনো বড় ঘটনা নয়। এরপর বলবেন আরজি করে একজন মাত্র অন ডিউটি ডক্টর তিনি মারা গিয়েছেন, অন্যান্য সরকারি হাসপাতালে তো হয়নি। দেখুন এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সবার প্রার্থনা নিঃসন্দেহে এসএসকেএমে যে 3 জন সংকটজনক প্রসূতি ভর্তি রয়েছেন তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কেমন রয়েছেন তারা? এসএসকেএম এর অধিকর্তা বা কি বলছেন মণিময় বন্দ্যোপাধ্যায়, দেখাবো আপনাদের। একই রকম আছেন, ক্রিটিক্যাল আছেন এখনো অবধি, ডাক্তাররা সবাই অবজার্ভ করছেন, একই রকম আছে। মূল প্রশ্ন হচ্ছে কনিনিকাতি যে সিআইডি তদন্ত বলুন বা স্বাস্থ্য দপ্তরের তরফে যে তদন্ত কমিটি তদন্ত করছে, পুরো বিষয়টা সামনে আসবে তো দিনের আলোর মতন?
কি করে আসবে? আরজি করের ঘটনায় এখনো পর্যন্ত সামনে এলো, সারাক্ষণ তথ্য প্রমাণ লোপাটের যারা চেষ্টা করেন, এই গোটা স্বাস্থ্য দপ্তর, যা সরকারের স্বাস্থ্য দপ্তর, যারা বিভিন্নভাবে একাংশ একই সাথে জড়িত আছে, বিভিন্ন ধরনের তোলাবাজিতে, বিভিন্ন ধরনের করাপশনে, বিভিন্ন ধরনের একেবারে অনাচার, অরাজকতা বলতে যা বোঝায় সেটা স্বাস্থ্য দপ্তরে হচ্ছে। এক্ষুনি আমাদের চিকিৎসক বলছিলেন যে বারবার ওরা ওই আরএল স্যালাইনের যে প্রবলেম সেটা নিয়ে বলেছেন। বারবার আমরা জানি মিটিং হয়েছে, একটা অন্য রাজ্য তারা ব্ল্যাকলিস্টেড করছে, তারপরেও কিভাবে এটা ইউজ হয়, কি কারণের জন্য হয়, এটার সঙ্গে করাপশন না জড়িত থাকলে, তোলাবাজি না জড়িত থাকলে, এর দেয়া এর নেয়া, ওর দেয়া এর নেয়া না জড়িত থাকলে কখনো এরকম মানুষের মৃত্যু হতে পারে? আর এক একটা আর কত লাশের বিনিময়, আর কত মৃত্যুর বিনিময় মাননীয় ওখানে থেকে যাবেন। স্বাস্থ্যমন্ত্রীর পদটা আসলে একের পর এক কিছুতে আসতে পারে না যদি ওরা সঠিকভাবে এই জায়গাটা না দেখেন। প্রথমেই বলবো যে স্বাস্থ্য, শিক্ষা এগুলো হচ্ছে প্রাইম জিনিস যে কোনো জাতির জন্য। সেইগুলোতে যদি অবহেলা করা হয় তাহলে প্রশাসনের ওপরে আঙ্গুল উঠছে এবং প্রশাসনের অস্বস্তি বাড়বে। তাদের এই মুহূর্তেই তৎপরতার সঙ্গে এগুলোকে ডিল করতে হবে। এবং এই যে কর্ণাটকে আমাদের এখানকার রাজ্যের একটা ওষুধ কোম্পানির ওষুধ ব্যান হচ্ছে, এতে পশ্চিমবঙ্গে কি সুনাম অর্জন হচ্ছে? বাইরে হচ্ছে না তো। তাহলে কেন আমরা এগুলোকে প্রথম থেকে সমূলে উৎপাটিত করছি না এই সমস্যাগুলোকে? এবং স্বাস্থ্যক্ষেত্রে এত অভিযোগ আসা সত্ত্বেও ডাক্তারবাবু বসে আছেন, ওনাদের যে দাবি ছিল যে স্বাস্থ্য সচিবকে সরানো, সেটা কিন্তু হয়নি। এবং আমরা বুঝতে পারছি না যে উনি নিশ্চয়ই খুব যোগ্য মানুষ, কিন্তু তার আন্ডারে এত অভিযোগ ডাক্তারবাবুরা দিচ্ছেন, তা সত্ত্বেও তাকে কিন্তু কোনোভাবে সরানো হচ্ছে না। তার এই মৃত্যুর দায় কে নেবে? আমি তো এটাকে অ্যাক্সিডেন্ট বলবো না, এটা হত্যা। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারের অভাব, পরিকাঠামোর অভাব, এগুলো কেন হচ্ছে? এই নয় যে রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে না, বহু মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে। পিজির চিকিৎসা 1 নম্বর, অত্যন্ত ভালো চিকিৎসা, কিন্তু তাও মানুষের মৃত্যু কেন হচ্ছে? দ্রুত দেখুন, আমি কয়েকটা তারিখের কথা বলতে চাইবো। গত বছরের মার্চ মাসে কর্ণাটকে এই কোম্পানিকে ব্যান করা হয়েছিল, গত বছর ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল। গত বছর নভেম্বর মাসে সেন্ট্রাল ড্রাগের কর্তারা রাজ্য স্বাস্থ্য কর্তাদের সঙ্গে এসে এই কোম্পানিতে গিয়ে দেখেন যে এখানে একটা ওষুধ তৈরি করার পর তাকে জীবাণুমুক্ত করার যে মিনিমাম পরিকাঠামো, সেইটুকু পরিকাঠামো নেই। গত বছরের 4ই ডিসেম্বর একটা মিটিং হয়, উচ্চ পর্যায়ের মিটিং হয় স্বাস্থ্যকর্তাদের, যে উচ্চ পর্যায়ের মিটিংয়ে বিভিন্ন গাইনি ডিপার্টমেন্টের সিনিয়র স্যার ম্যামরা বারবার জানান যে রিঙ্গারল্যাক্টের, অক্সিটোসিন, এই সমস্ত কিছু সমস্যার জন্য রোগীর মৃত্যু বাড়ছে, প্রচুর বাচ্চা অনাথ হচ্ছে। এই সমস্ত কিছু ঘটনা ঘটার পর ওই মিটিং এর পরে কি হলো, ওই মিটিং ভেস্তে যায়। ওই মিটিং এ যারা অভিযোগ জানান তাদেরকে শোকজ করা হয়। আমরা এই সমস্ত কিছুর মধ্যে যারা অভিযোগ জানাচ্ছে তাদেরকে শোকজ করা হচ্ছে। আমাদের আবার যে প্রশ্ন রেখে আমি আলোচনা শুরু করেছিলাম সেই প্রশ্ন রেখে বিরতিতে যাব, যে সিআইডি তদন্তে পুরো বিষয়টা যদি স্বাস্থ্যকর্তাদের কেউ, সিস্টেমের কেউ জড়িত থাকে, পুরোটা সিআইডি তদন্তের সামনে আসবে তো? এই পর্বে আপনাদের দেখাবো খাস কলকাতায় ফের বহুতল বিপর্যয়, অল্পের জন্য রক্ষা পেলেন বাসিন্দারা। বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনি, সেখানে হঠাৎই হেলে পড়ল নতুন বহুতল। সেই ছবিটা আগে আপনাদের সামনে রাখবো, দেখুন। দেখুন, এই ছবি নিঃসন্দেহে ভয় ধরানোর মতন, সে নিয়ে কোনো সংশয় নেই। এবং রক্ষা সৌভাগ্যের বিষয় যে
কেউ হতাহত হননি। যে সময় একেবারে জ্যাক দিয়ে এই বাড়িকে সোজা করা, উঁচু করার চেষ্টা করা হচ্ছে, তার আগে এই অ্যাপার্টমেন্টের বা ফ্ল্যাটের যারা আবাসিক তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই ছবি নিঃসন্দেহে উত্তরাখণ্ড থেকে শুরু করে একাধিক জায়গার পার্বত্য এলাকার ভূমিধসের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, ব্রতদীপ ভট্টাচার্য এবং অর্ণব মুখোপাধ্যায়। শুরুতে ব্রতদীপ, তোমার পাশে দেখতে পাচ্ছি যে পুলিশ রয়েছে এবং জেসিবি আনা হয়েছে, এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো, এই মুহূর্তে হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে এবং পুরসভার যারা কর্মী তারা একেবারে 4 তলার যে একটি জানলা, সেই জানলা ভেঙে বিল্ডিং এর ভিতর ঢুকেছেন। কারণ এটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ, যে বিল্ডিংটি ইতিমধ্যেই ভেঙে পাশের বাড়ির ওপর গিয়ে পড়েছে, সেই বিল্ডিংটাকে ডেমলিশ করা হবে কিভাবে। কারণ অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ একটি এলাকা। যে বিল্ডিংয়ে এই ঘটনা ঘটেছে তার পাশে একটি পরিত্যক্ত একতলা বাড়ি রয়েছে এবং ভেঙে পড়ার পর, অর্থাৎ যে অংশ ভেঙে পাশের বাড়ির দিকে যায়, ভেঙে পড়ার পর ওই একতলা বাড়ির সাপোর্টে আপাতত এই বিল্ডিংটি রয়েছে। এবং যত সময় এগোচ্ছে ততই কিন্তু ক্রমশ বিল্ডিংটি ডান দিকে হেলে যাচ্ছে, অর্থাৎ মাটির সঙ্গে মিশে যাওয়ার মতন পরিস্থিতি হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ, অপূর্ব মাঝি আমার সহকর্মীকে দেখাতে বলবো, দোতলার বারান্দাটি কিন্তু মাটিতে এসে ঠেকেছে, অর্থাৎ ডান দিকের যে ফ্ল্যাটটি ছিল তার দোতলার বারান্দাটি একেবারে গ্রাউন্ড ফ্লোরে এসে ঠেকেছে। আজকে ঠিক দুপুর 2:30 থেকে 2:45-এর মধ্যে যখন এই বিল্ডিংয়ের একাংশ উঁচু করার কাজ চলছিল, সেই সময় এই বিপত্তি ঘটে। বিল্ডিংটি ভেঙে গিয়ে ডান দিকের বাড়ির ওপর পড়েছে এবং এখন সেই বিল্ডিং ডেমলিশ কিভাবে করা হবে সেটাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয়। তবে জানিয়ে রাখি যে এই যারা এই আবাসনের যারা বাসিন্দা তারা জানাচ্ছে যে কেউ 22 লাখ, কেউ 24 লাখ কিংবা তার বেশি দিয়ে এখানে ফ্ল্যাট কিনেছিল এবং ফ্ল্যাট কেনার কয়েক মাসের মধ্যেই দেখা যায় বিল্ডিংটি বাঁ দিকে হেলে যাচ্ছে। এই নিয়ে প্রমোটারকে জানানো হয় এবং সম্প্রতি প্রমোটার নাগড়া বিল্ডিং কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড বলে হরিয়ানার একটি সংস্থার সঙ্গে চুক্তি করে এবং সেই চুক্তিতে বলা হয়েছিল যে বিল্ডিংয়ের একটি দিক তারা উঁচু করে দেবে এবং সেই উঁচু করতে গিয়ে বিপত্তি। আমরা যেটা দেখলাম, মেকানিক্যাল স্ক্রু জ্যাক, অর্থাৎ যে স্ক্রু জ্যাকগুলি একেবারে সেই মেকানিক্যাল স্ক্রু জ্যাক দিয়ে যখন উঁচু করার কাজটা চলছিল তখনই বিপত্তি ঘটেছে। আমি অর্ণবের কাছে যাব, কিন্তু তার আগে এখন বাড়িটা দেখতে পাচ্ছেন ডান দিকে বেশ কিছুটা প্রায় 75 ডিগ্রি কোণ করে হেলে গিয়েছে, কিন্তু এর আগে বাড়িটা সোজা ছিল। মুহূর্তের মধ্যে বাড়িটা কিভাবে এই ধরনের হেলে গেল সেই মুহূর্তের ছবিটা আমি আরেকবার আপনাদের সামনে রাখবো, দেখুন। এইখানে প্রশ্ন হচ্ছে যে আজকে এই যারা আবাসিকরা ছিলেন, যারা আশ্রয়হীন হলেন, তার দায় কার? এখন পুরসভা সূত্রে এটা জানা যাচ্ছে যে সয়েল টেস্ট না করাতেই বাঘাযতীনে ভেঙে পড়েছে বহুতল। এই অবস্থায় প্রমোটারের খোঁজ করছে পুলিশ। আমি আরো বিস্তারিত অর্ণবের কাছে জানার চেষ্টা করব। অর্ণব, দেখো, একটা জিনিস বলে রাখি, যিনি ডেভেলপার বা প্রমোটার তিনি কিন্তু একই সঙ্গে ফ্ল্যাট ওনারও বটে। এই অংশটা যেমনটা পুরসভা সূত্রে জানা যাচ্ছে বা স্থানীয় সূত্রে যে জানা যাচ্ছে, একসময় এটা জলাভূমি ছিল, পরবর্তী সময়ে বহু বছর আগে জলাভূমি ছিল, পরবর্তী সময়ে এটা বাড়ি হয়েছিল এবং সেই বাড়িটাই হাত বদল হয়ে এখানে ফ্ল্যাট হয়েছিল। তো আর ডিপার্টমেন্ট থেকে যে কাগজপত্র প্রমোটারকে দেওয়া হয়েছিল তাতে এখানে বিল্ডিংই দেখানো হয়েছিল, অর্থাৎ আগে একসময় জলাভূমি থেকে বাড়ি, তারপর সেই বাড়ি থেকে ফ্ল্যাট হয়েছিল। তো ফ্ল্যাট হওয়ার পরবর্তী সময়ে এই ফ্ল্যাটটা একদিকে হেলে পড়তে থাকে এবং হেলে পড়ার সঙ্গে সঙ্গে এতে ফাটল দেখা দিতে শুরু করে। সবাই মিলে প্রমোটারকে চেপে ধরেন, তার কারণ হচ্ছে প্রমোটার এই ফ্ল্যাটেতেই থাকতেন। এরপরে প্রমোটার চুক্তি করেন হচ্ছে সমস্ত ফ্ল্যাট ওনারদের নিয়ে একটি হরিয়ানা সংস্থার সঙ্গে এবং পুরো দায়িত্বটাই দেওয়া হয় হরিয়ানা সংস্থা। যদি এই ফ্ল্যাটটা ভেঙে পড়ে টাকা সমস্ত দেবে হরিয়ানার সংস্থা, পাশের বাড়িতে কিছু ক্ষতি হলে তার সমস্ত দায়ভার নেবে হচ্ছে হরিয়ানা সংস্থা। এই রকম একটা চুক্তি হয় এবং চুক্তি হওয়ার পর কাজ করতে যায় এবং কাজ করতে গিয়ে দেখা যায় যে এই জক লাগিয়ে উঁচু করার কাজটা করতে গিয়ে বাড়িটি ভেঙে পড়ে। এখন বেশ কয়েকটা প্রশ্ন আসছে যে প্রমোটার যে বাড়িটা করেছিলেন সেই বাড়িতে এখনো অবধি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ঠিকমতো সয়েল টেস্ট হয়নি। যদি সয়েল টেস্ট হতো তাহলে এরকমভাবে বাড়িটা হেলে পড়তো না একদিকে। প্রমোটিং অনেক ক্ষেত্রেই হয়, লিগালি যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এরকমভাবে কখনো হেলে পড়তে থাকে না। অর্থাৎ এটাকে যদি উঁচু করার না চেষ্টা হতো, সয়েলের কন্ডিশন এমন ছিল আর তার উপর যত বড় বিল্ডিং দাঁড় করিয়েছিল এটা কোনো না কোনো সময় ভেঙে পড়তেই পারতো। দ্বিতীয় বিষয় কি আসছে? দ্বিতীয় বিষয় আসছে যখন একটি সংস্থাকে ডেকে আনা হলো তখনও সয়েল টেস্ট করা হলো না, যে জক লাগিয়ে যে প্রেসার দিয়ে এটাকে তোলা হবে তখনও কিন্তু সয়েল টেস্ট করা হলো না। শুধু সয়েল টেস্ট নয়, পুরসভাকে জানানোই হলো না যে এরকম একটা কাজ হচ্ছে।
সুতরাং এই পুরো দায়টা কিন্তু কোনোভাবেই প্রমোটার অস্বীকার করতে পারেন না। এক বিল্ডিং তৈরির সময় থেকে এই যখন আবার বিল্ডিংটাকে সারানোর কাজ করছিলেন তখন তার দায় কিন্তু থেকে যায়। পাশাপাশি হরিয়ানার সংস্থা যারা এই ধরনের কাজ করছেন অথচ তারা পুরসভাকে কোনো কিছু জানাননি। পুরসভা সূত্রে এখনো বিল্ডিং ডিপার্টমেন্ট বলছে যে তাদের ইঞ্জিনিয়াররা ব্যাপারটা দেখেনি যে এরকম একটা কাজ হচ্ছে। কিন্তু পুরসভাও কি দায় এড়াতে পারে? তার কারণ পুরসভার নির্দিষ্ট টিম তারা থাকবে, কাউন্সিলর থাকবে, তারা তো দেখবে যে কোথায় কি কাজ হচ্ছে। একটা কাজ হচ্ছে সেটা যদি এরমভাবে বেআইনিভাবে কাজ হয় তাহলে সেক্ষেত্রে অর্ধেক জায়গায় পুরসভা গিয়ে বাধা দেয়। এক্ষেত্রে কেন বাধা দেওয়া হলো না যে আপনারা কার অনুমতি নিয়ে কাজটা করছেন? একেবারে। সেক্ষেত্রে তো পুরসভার ইন্সপেকশন টিম বা পুলিশ প্রশাসন তারা তো দেখতে পারতো। এই প্রশ্ন কিন্তু উঠছে। একেবারে বেশ অর্ণব, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ একেবারে পুরসভার অনুমতি না নিয়ে যখন একটা হরিয়ানার একটা সংস্থাকে দিয়ে এই স্ক্রু জ্যাক দিয়ে যখন বাড়ি তোলার কাজ চলছিল তখন সেখানে পুরসভা অনুমতি না নিয়ে একটা কাজ হচ্ছে, সেখানে বাধা দেওয়া হলো না কেন? যদি বাধা দেওয়া হতো আজকে এই বিপর্যয়টা হয়তো ঘটতো না। আমি শুরুতে পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। সুপ্রজিৎ, আজকের এই বাড়ি পড়ে যাওয়ার পর থেকে পরতে পরতে যা তথ্য বেরিয়ে আসছে তাতে কলকাতা শহরের নাগরিক যারা তাদের উৎকণ্ঠা রাত বাড়লে আরো বাড়বে বলে আমার আশঙ্কা। কারণ আজকে সারাদিনে কোথাও কোনো ভূমিকম্প হয়নি এবং যে বাড়িটা পড়েছে সেই বাড়িটা হচ্ছে যে 100 বছরের পুরনো বাড়ি নয়, এটা তো 8-10 বছরের পুরনো। ফলে এরকম জায়গায় যে তথ্যগুলো অর্ণব আপনাদের সামনে তুলে ধরলেন অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি শুধু একটাই কথা বলছি যে বেআইনি নির্মাণ কখনো রাতের অন্ধকারে হয় না। এটা এমন একটা ক্ষেত্র প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের চোখের সামনে সাধারণত এই নির্মাণ হয়। ফলে এই নির্মাণ যখন ধরে হয়েছে এই অঞ্চল জুড়ে তখনও হচ্ছে যে কলকাতা কর্পোরেশন বা প্রশাসন কেন নীরব ছিলেন। প্রমোটারকে তো প্রশ্ন করবেনই, তার সাথে এই প্রশ্নটা আসবে যে যাদের হাতে মানুষ নিরাপদ শহর পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন কর্পোরেশন বা পুরসভা, যে তারা কি করছিল। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে এই যে আন্ডারপিনিং, যেটা দিয়ে বলা হচ্ছে যে বাড়ির কি বলবো যে ফাউন্ডেশন মেরামতির চেষ্টা হচ্ছিল। আমি আপনাকে পরিষ্কার বলতে পারি যে এই বাড়ি যদি কোনো দিনে জলা থাকতো, তারপরে সেখানে 3 তলা বাড়ি ছিল, তারপরেও যদি ফ্ল্যাট হয়, তাহলে এই ধরনের ক্ষেত্রে বাড়ির বিভিন্ন অংশে বিভিন্ন রকম ফিলিং থাকে। ফলে সাধারণত ডিপ ফাউন্ডেশন বা পাইল ফাউন্ডেশন হচ্ছে এই বাড়িতে আমি বলবো অ্যাপ্লিকেবল হয়, শ্যালো ফাউন্ডেশন না করা। কিন্তু এখানেও আমাদের এখানে প্রমোটাররা পেশাদারিত্বের পথ ছাড়িয়ে তারা হচ্ছে যে আমি বলছি শ্যালো ফাউন্ডেশন করেছেন অল্প ফিতের উপরে। এবং এই ধরনের বাড়ি অল্প ফিতের উপর থাকলে, ফিল্ড আপ সয়েলের উপর থাকলে এই ধরনের ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হওয়া প্রত্যাশিত এবং এটাই ঘটেছে। এই একই সাথে যদি আপনি দেখেন যে এই যে কি বলবো যে আন্ডারপিনিং বলতে যেটা আপনাদের দর্শকদের সুবিধার জন্য আমি বলি যে আপনার গাড়ির চাকা যদি খারাপ হয়ে যায় রাস্তায় চলতে চলতে, তাহলে এই একটা চাকা স্টেপনি থেকে বের করে আপনি যেরকম খারাপ চাকাটাকে সরিয়ে দিয়ে আবার ভালো চাকাটা লাগান, ঠিক সেই পদ্ধতি হচ্ছে ফাউন্ডেশন রিপেয়ার করা হয়। কিন্তু সেই ফাউন্ডেশন রিপেয়ার করতে গেলে ইম্পর্টেন্ট যে সয়েলটাকে আপনি স্ট্রেনথেন করছেন, যেদিকটা বসে যাচ্ছিল এই সয়েল সম্পর্কে আপনার একটা আগাম ধারণা সেটা নেই। অথচ একটা হরিয়ানার কোম্পানি আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে বাড়ির কিছু হবে না, তাহলে সেই কোম্পানি কেমন কোম্পানি আপনি বুঝুন যে তার পেশাদারিত্ব, এবং এরা ভারত জুড়ে চলছে, আমাদের শহরও আছে। বেশ, আমি এখানে অর্ণব সাহার কাছে আসবো। স্থানীয় বাসিন্দাদের বক্তব্যগুলো আমি খুব মন দিয়ে শুনছিলাম। একজন বলছেন ডোবা বুঝিয়ে 3 তলার ভিতে 4 তলা তৈরি করা হয়েছে, গায়ের জোরে হয়েছে, ভয়ে প্রতিবাদ করতে পারেনি। প্রভাবশালী না হলে এটা হতে পারে নাকি? তখন এই মিতালি ব্যানার্জি কাউন্সিলর ছিলেন। সবাই সব জানে। আমি বলছি সবাই সব জানে, তাহলে এই দায়টা কার? আমার স্পষ্ট প্রশ্ন অর্ণবদা, যে কোনো আমি বলছি জীবনের পুঁজিকে সম্বল করে সর্বস্ব দিয়ে একজন একটা বাড়ি তৈরি করেন, আজকে যখন তারা কার্যত আশ্রয়হীন হয়ে যাচ্ছেন, আমার স্পেসিফিক প্রশ্ন অর্ণব সাহার কাছে যে দায়টা কে নেবে? দায়টা সকলের, মানে প্ল্যান স্যাংশন থেকে আরম্ভ করে সয়েল টেস্টিং থেকে আরম্ভ করে প্রমোটার কি ধরনের মাল দিয়েছিল, মানে কি ধরনের জিনিসপত্র দিয়ে ওই বাড়িটা বানিয়েছে থেকে আরম্ভ করে এটার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকেই দায়। আমার একই সঙ্গে মনে পড়ে যাচ্ছে 1989 সালের কুন্দলিয়া বিল্ডিং, 1995 সালের শিবালিক আবাসন, ঠিক একই রকম হয়েছিল এবং সেখানে ভেঙে পড়েছিল। আমি বলছি যে কলকাতা শহরে লক্ষ লক্ষ বহুতল আছে, কলকাতা শহরে লক্ষ লক্ষ বহুতল আছে। মোটামুটি ধরুন অর্ণবদা, আমি বিশ্বাস করি আমাদের মতো এক সেকেন্ড শঙ্কু 1 সেকেন্ড আমি এটা বিশ্বাস করি এখানে যারা রয়েছেন প্যানেলে তারা প্রত্যেকে পুরো এলাকায় বসবাস করেন। অর্ণবদা শুনুন না, আপনারা সুবিধা হবে। পুরো এলাকায় বসবাস করেন এবং আমরা প্রত্যেকে পুরসভাকে ট্যাক্স দিই, কর দিই। এইটা নিশ্চিত হয়ে যে সমস্ত রকম কোনো অনিয়ম বা বেনিয়ম যদি কিছু হয়ে থাকে সেখানে পুরসভার ইন্সপেকশন টিম রয়েছে। এইখানে যদি পুরসভাকে না জানিয়ে পুরসভাকে অন্ধকারে রেখে কোনো একটা সংস্থা বাড়িকে উঁচু করার চেষ্টা করছিল, তাহলে কি করছিল পুরসভার নজরদারি এবং ইন্সপেকশন টিম? সবার সেই সংশ্লিষ্ট, আমি বলছি তো পুরসভার যে সংশ্লিষ্ট দপ্তর থেকে এই স্যাংশন এসছে এবং যারা এখানে ইন্সপেকশন করেছে সেই যে লোকগুলো,
সেই লোকগুলো অবশ্যই এখানে তাদেরকে বিষয় করতে হবে। সেইগুলো কিন্তু আমি এক বিষয়ে বলছি, এটা তো এই ঘটনাটা প্রথম হচ্ছে না। ছিল যে সিআইডির তদন্তের ক্ষেত্রে পুরোটা সামনে আসবে কিনা, আজকে এই বিপর্যয় হওয়ার পর সেই তদন্তে পুরসভার আধিকারিকদের যদি কোনো ভূমিকা থেকে থাকে সেটাও সমানভাবে আসবে তো। আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, এই বিপর্যয়, এই অনিশ্চয়তার দায় কার? শঙ্কুদেব পণ্ডা। এই অনিশ্চয়তা নয়, এটা একদম সরাসরি বিপর্যয় নয়, এটা সরাসরি একদম ঘটনা, এবং এর পুরো দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস সারা কলকাতা জুড়ে একটা ব্যবস্থা তৈরি করেছে, যে পারেন বেআইনি নির্মাণ করে যান, শুধু টাকা দিলেই হবে। শুনুন, যারা নেতাজির বাড়িতে একটা ইঁট গাঁটা হলে টাকা নিতে পৌঁছে যায়, নেতাজিকে ডেকে পাঠাতে বলে, তারা আপনার মনে হয় যে ওখানে ওই সমস্ত কাণ্ড কারখানা হচ্ছিল কিছু জানে না? ওর ভাগাভাগি করে সিস্টেম করে নিয়েছে। আমার মনে পড়ে যাচ্ছে নয়ডার টুইন টাওয়ারের কথা, 2022 সাল অগস্ট মাস, 5000 লোকের বাড়ি টুইন টাওয়ার ভেঙে ফেলতে হয়েছিল। ওইখানে কে করেছিল? কারা ছিল ওখানে? নয়ডাতে কারা ছিল? নয়ডাতে কারা স্যাংশন দিয়েছিল ওই বাড়ি? অত বড় বাড়ির স্যাংশন কারা দিয়েছিল? বিজেপি যেন না কথা বলে। বাকিদের কাছে আসবো। কনিনিকা ঘোষ, আমি দুজনকে থামালাম। কনিনিকা দি, এক নম্বর কথা হচ্ছে, এমন আমাদের কলকাতাটাকে বানিয়েছে সমস্ত কিছুতে সিন্ডিকেট, তোলাবাজি, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে গোটা কর্পোরেশন, পুলিশ প্রশাসন, কাউন্সিলর, গোটাটা মিলে একটা সিন্ডিকেট। ফলে স্বাভাবিকভাবেই এ হলে ও, ও হলে ও, এর পিঠ ও চাপড়াচ্ছে, ওর পিঠ ও চাপড়াচ্ছে, এই করে সয়েল টেস্ট হয় না, এই করে যেমন খুশি তেমন হয়, এই করে মানুষের মৃত্যু নিয়ে, জীবন নিয়ে, তাই নিয়ে ছিনিমিনি খেলা হয়। আর এই কারণের জন্য এই সিন্ডিকেটের মধ্যে কি যারা জীবনের পুঁজিকে সঞ্চয় করে একটা বাড়ি কিনলেন তারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন? মহানন্দা কাঞ্জিলাল। নিয়ম বহির্ভূত কাজ করাটা নিয়মে দাঁড়িয়ে গেছে। প্রতিটা ক্ষেত্রে উদাসীনতা, এই উদাসীনতাটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেটা দেখতে হবে। এবং এই প্রমোটার যারা হচ্ছে তাদের যোগ্যতা এখন মানে যাচাই করার প্রয়োজন হয়ে পড়েছে। শুধুমাত্র রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ বলেই প্রমোটার হয়ে যাচ্ছে, এটা ঠিক কথা নয়। মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ছে প্রতিটি ক্ষেত্রে। কাজেই উদাসীনতাকে বন্ধ করতে হবে এবং কড়া পদক্ষেপ নিতে হবে। অন্যান্য দেশে লাইসেন্স বাতিল হয়ে যায় এইসব ক্ষেত্রে, আমাদের এখানে কেন হয় না? খেয়াল রাখতে হবে, এটা কিন্তু এই শহরের মধ্যে একেবারে রাজ্যের রাজধানীর বুকে ঘটনা ঘটছে। পার্থদা দ্রুত। হ্যাঁ, আমি শুধু একটাই বলবো যে সুপ্রজিৎ, যে অসহায় কাউন্সিলর গুলিবিদ্ধ হওয়ার অব্যবহিত পরে মেয়র সাহেব রাজ্যের পুলিশ প্রশাসনের দিকে তাকিয়ে বলেছিলেন অ্যাক্ট নাও। শব্দটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি বলছি নাও ইট ইজ দ্য টাইম। আমার অনুরোধ মেয়রের কাছে, অ্যাক্ট নাও। তাহলে অ্যাক্ট নাও, তা না হলে পরে কিন্তু শহর বাঁচানো যাবে না। কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে মানুষকে পুরসভা থেকে, তাহলে একটা বাড়ি নিরাপদ কিনা, বাসযোগ্য কিনা, এটুকু এনশিওর করে মানুষের হাতে একটা ফ্ল্যাট উঠুক, এই প্রত্যাশাটা একটা সঙ্গত প্রত্যাশা। এটা দেখুন, এক নাও বলা আর সঙ্গে সঙ্গে অ্যাকশনটা বাস্তবে পরিলক্ষিত হওয়া, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা কত দ্রুত হয় নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত।